আসসালামু আলাইকুম। বিটিপি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেখা নাজনীন। প্রথমেই সংবাদ শিরোনাম। পরিবেশকে প্রভাবমুক্ত রেখে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা তৈরির আহ্বান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে ষষ্ঠ দিনের আপিল শুনানি শেষ। পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার। নিরাপত্তার স্বার্থে জানুয়ারির পরিবর্তে নির্বাচনের পর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে, জানালেন ধর্ম উপদেষ্টা। চট্টগ্রামে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন রোগী। মশাবাহিত রোগ থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। নাইজেরিয়ায় খ্রিস্টানদের হত্যার অভিযোগ তুলে দেশটিতে সামরিক অভিযান চালানোর হুমকি ট্রাম্পের। এবং মুম্বাইয়ে বৃষ্টিবিঘ্নিত নারী ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি স্বাগতিক ভারত। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। প্রকৃতি, পরিবেশ ও নদীকে নেতিবাচক প্রভাব থেকে মুক্ত রেখে সড়ক, রেল, বিমান ও নৌপথের সম্মিলিত উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেন্ট্রাল ইন্টিগ্রেটেড মাল্টিমোডাল ট্রান্সপোর্ট সেক্টর মাস্টার প্ল্যান অব বাংলাদেশ সংক্রান্ত প্রান্তিক মূল্যায়ন ও কৌশলগত পরিকল্পনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে তিনি এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, আমাদের যোগাযোগ ব্যবস্থা খুবই হযবরল অবস্থায় রয়েছে। এটাকে দ্রুত শৃঙ্খলার মধ্যে আনা না গেলে পুরো ব্যবস্থাটা অর্থনীতির জন্য গলার ফাঁসে পরিণত হবে। তিনি বলেন, পরিবেশের কোনো ক্ষতি না করেই আমাদেরকে কাজটা করতে হবে। নদীর উপর কোনো আঘাত করা যাবে না। পানিকে শান্ত রাখতে হবে। মনে রাখতে হবে, পানি আমাদের জন্য বিরাট সম্পদ। বৈঠকে সড়ক ও জনপথ বিভাগ একটি প্রাথমিক কৌশলগত পরিকল্পনা উপস্থাপন করে, যা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে তৈরি করেন। এতে বলা হয়, দেশে বর্তমানে থাকা রেলপথ, নৌপথ এবং সড়ক পথের যথাযথ ব্যবহার ও কিছু ক্ষেত্রে কিছুটা বাড়ানো গেলেও এক্ষেত্রে ব্যাপক উন্নতি করা সম্ভব। যোগাযোগ খাতের সবগুলো ব্যবস্থাকে সমন্বয়ের মাধ্যমে পরিকল্পনা প্রণয়ন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এই পরিকল্পনার ফলে প্রাথমিকভাবে একটি শক্তিশালী ধারণা পাওয়া গেল। এখন এটিকে বাস্তবায়নের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি বলেন, পুরো পরিকল্পনা করতে হবে অর্থনৈতিক সমৃদ্ধিকে মাথায় রেখে। অভ্যন্তরীণ পরিকল্পনার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থার ওপরও গুরুত্ব দিতে হবে। বৈঠকে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর শেখ মঈনুদ্দিন, বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস দেশে ক্যান্সার, বিশেষ করে চর্বিযুক্ত লিভার এবং স্তন ক্যান্সারের কারণে সৃষ্ট ক্যান্সার সম্পর্কে আরও সচেতনতার আহ্বান জানিয়েছেন, যা বাংলাদেশের নারীদের মৃত্যুর একটি প্রধান কারণ হিসেবে দেখা দিয়েছে। গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সিঙ্গাপুরের শীর্ষস্থানীয় ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর টো হান চং এর সাথে এক বৈঠকে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। সিঙ্গাপুরের জাতীয় ক্যান্সার কেন্দ্রের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর টো হান চং এর সাথে ছিলেন সিং হেলথ ডিউক নার্স গ্লোবাল হেলথ ইনস্টিটিউটের ডেপুটি ডিরেক্টর এম এস বিজয়া রাও,
সিং হেলথ এবং এডিনবার্গ নেপিয়ার বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা বিশেষজ্ঞ MS কালবিন্দর কৌর। বৈঠকে প্রফেসর ইউনুস উল্লেখ করেছেন যে ক্যান্সার, ডায়াবেটিস এবং হৃদরোগের মতো অসংক্রামক রোগগুলো দক্ষিণ এশিয়া জুড়ে মৃত্যুর প্রধান কারণ হয়ে উঠেছে। তিনি এই রোগগুলো মোকাবেলায় সাশ্রয়ী মূল্যের এবং সহজলভ্য প্রতিরোধমূলক ব্যবস্থা সম্প্রসারণে গুরুত্বের উপর জোর দিয়ে বলেন, আমাদের দেশব্যাপী এই রোগগুলোর বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে, কারণ ক্যান্সার বা হৃদরোগের চিকিৎসা ব্যয়বহুল। প্রফেসর ইউনুস বলেন, বিশেষ করে মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং দরিদ্র পরিবারের জন্য প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো আরও সহজ এবং সাশ্রয়ী মূল্যের করতে হবে। বৈঠকে প্রফেসর তো তুলে ধরেন যে ফ্যাটি লিভার রোগ এখন দক্ষিণ এশিয়ার লক্ষ লক্ষ মানুষকে আক্রান্ত করছে এবং লিভার ক্যান্সার ও অন্যান্য গুরুতর রোগের সাথে ক্রমবর্ধমানভাবে যুক্ত হচ্ছে। তিনি বলেন, আমাদের এই রোগ সম্পর্কে আরও সচেতনতা তৈরি করতে হবে। প্রধান উপদেষ্টা বাংলাদেশে আরও ব্যাপক এবং কম খরচে স্তন ক্যান্সারের স্ক্রিনিংয়ের প্রয়োজনীয়তার উপরও জোর দেন। তিনি সিঙ্গাপুর এবং বাংলাদেশের মধ্যে স্বাস্থ্যসেবা সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান, বিশেষ করে বাংলাদেশি ডাক্তার এবং চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণের ক্ষেত্রে। প্রফেসর টাও জানান, সিঙ্গাপুরের বিশেষজ্ঞরা চলতি সপ্তাহের শুরুতেই বাংলাদেশি চিকিৎসকদের প্রশিক্ষণ দিয়েছেন এবং আশা প্রকাশ করেন এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি প্রতি বছর অব্যাহত থাকবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে ষষ্ঠ দিনের আপিল শুনানি শেষ হয়েছে। আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই শুনানি শুরু হয়। আপিল বেঞ্চে বিএনপির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন। এছাড়া রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় বিএনপিপন্থী আইনজীবীরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে অবসরপ্রাপ্ত সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের দেয়া রায় অবৈধ ঘোষণা করে আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি জানান। শুনানি চলাকালে বাংলাদেশে সফররত নেপালের প্রধান বিচারপতি প্রকাশমান সিং রাউত আপিল বিভাগে উপস্থিত হয়ে বিচার কাজ প্রত্যক্ষ করেন। জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধে মাহবুবুল আলম হানিফ এবং হাসানুল হক ইনুর বিরুদ্ধে পৃথক 2 মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল আজ এই আদেশ দেন। আদেশে 25 নভেম্বর মাহবুবুল আলম হানিফ এবং 30 নভেম্বর হাসানুল হক ইনুর বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরুর তারিখ ধার্য করেন ট্রাইব্যুনাল। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 আসামির বিরুদ্ধে আজ 13তম দিনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ 9 নভেম্বর। রিপোর্ট আরেফিন মাসুদের। 5 আগস্ট 2024 ছাত্র জনতার গণঅভ্যুত্থানকালীন দুপুর 1:30 থেকে বিকেল 4টার মধ্যে কুষ্টিয়ার বিভিন্ন স্থানে শহীদ হন 6 জন। তাদের মধ্যে রয়েছেন শ্রমিক আশরাফুল ইসলাম ও সুরুজ আলী বাবু। শহীদ হন শিক্ষার্থী আবদুল্লাহ আল মুত্তাকিন ও মোহাম্মদ উসামা। এছাড়াও শহীদ হন ব্যবসায়ী বাবুল ফরায়াজি এবং চাকরিজীবী ইউসুফ শেখ। এ সকল হত্যাকাণ্ড ছাড়াও ষড়যন্ত্র ও উস্কানির অভিযোগে মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল 2-এ মামলা করে প্রসিকিউশন। আর হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনা হয় 7 হত্যাকাণ্ড সহ সুনির্দিষ্ট 8টি অভিযোগ, যার মধ্যে রয়েছে উস্কানি, ষড়যন্ত্র, আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র প্রয়োগ ও নিপীড়নমূলক কৌশলে সমর্থন সহ মানবতা বিরোধী নানা অপরাধ। জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হিসাবে এবং 14 দলীয় জোটের একজন প্রভাবশালী নেতা হিসাবে বিভিন্ন সময়ে 14 দলীয় জোটের মিটিংয়ে আন্দোলন দমনে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ, কারফিউ জারি, শুট অ্যাট সাইট, এগুলোর ব্যাপারে তার যে ভূমিকা ছিল সেই তার কমান্ড এবং সুপিরিয়র রেসপন্সিবিলিটির কারণে তার বিরুদ্ধে এই অভিযোগগুলো গঠন হয়েছে। তিনি বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, ছাত্রদেরকে সহিংস, ছাত্রদেরকে সন্ত্রাসী, জামাত, শিবির, বিএনপি এগুলো বলে তাদেরকে হত্যা করাটা যে যৌক্তিক বা বৈধ এই ধরনের একটা ইমপ্রেশন তৈরি করেছেন। বিভিন্ন সময়ে উস্কানিমূলক নানান ধরনের বক্তব্য, প্রেস কনফারেন্সে কথা বলেছেন। তার নানান ধরনের
কনভারসেশন আছে বিগত সময়ে যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তার সাথে টেলিফোনে কথা বলে ড্রোন ব্যবহার করা, হেলিকপ্টার ব্যবহার করা, বোম্বিং করা, এইভাবে ছাত্র জনতাকে হত্যা করার যে পরিকল্পনা, সেগুলো নিয়ে প্রাইম মিনিস্টারের সাথে তার আলোচনা হয়েছে। তিনি তার সম্মতি জানিয়েছেন, পরামর্শ দিয়েছেন কিভাবে আটক করা উচিত, আটক না করে কোর্টে প্রডিউস না করে জেলে না পাঠিয়ে কি করা উচিত। এই যে পুরো মানবতা বিরোধী অপরাধ সংগঠন হয়েছে বাংলাদেশে, সেই ব্যাপারে তার যে রোল, সেগুলোকে আমরা অভিযোগ আকারে নিয়ে এসেছিলাম। সেগুলোর ভিত্তিতে মোট 8টি অভিযোগ তার বিরুদ্ধে গঠন করা হয়েছে। সর্বশেষ যে 8 নম্বর অভিযোগটা ছিল, কুষ্টিয়া শহরে 5ই আগস্টে 6 জন ব্যক্তিকে তার পরামর্শ নির্দেশে সেখানকার পুলিশ এবং প্রশাসন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, 14 দলীয় জোট মিলিয়ে এই 5 জন ছাত্র জনতাকে হত্যা করা, এই সব মিলিয়ে 8টি অভিযোগ তার বিরুদ্ধে গঠন করা হয়েছে। প্রসিকিউশনের আনা এ সকল অভিযোগ আমলে নিয়ে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের শুনানি শেষ হয় 28 অক্টোবর। রবিবার পৃথক এই দুটি মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচারের আদেশ দেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এতে 25 নভেম্বর মাহবুবুল আলম হানিফ এবং হাসানুল হক ইনুর বিরুদ্ধে 30 নভেম্বর সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সাংবাদিকদের ব্রিফকালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিচার শুরুর এই আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। হাসানুল হক ইনু সাহেবের বিরুদ্ধে আগামী 30 নভেম্বর তার এই মামলার ওপেনিং স্টেটমেন্টের জন্য এবং সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। একই রকম অভিযোগে মাহবুবুল আলম হানিফ, যিনি আওয়ামী লীগের অন্যতম একজন নেতা, এবং তার সহ কুষ্টিয়া আওয়ামী লীগের আরও 3 জন নেতা সহ মোট 4 জনের বিরুদ্ধে আরও একটি মামলায় অভিযোগ গঠন হয়েছে এবং সেটার বিচারের জন্য 25 নভেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 আসামির বিরুদ্ধে রবিবার 13তম দিনের সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এদিন 2 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। এর মধ্য দিয়ে মামলাটির 22 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করলেন ট্রাইব্যুনাল। এর আগে সকালে হাসানুল হক ইনু ও চানখারপুল হত্যা মামলায় গ্রেপ্তার থাকা 4 জন সহ মোট 5 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আরেফিন মাসুদ, বিটিভি নিউজ, ঢাকা। গণভোট জাতীয় নির্বাচনের দিন বা আগেও হতে পারে, তবে সেটা সরকার ও ইসির উপর ছেড়ে দেওয়া উচিত। আজ রাজধানীর জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে একথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বিএনপি বা জামায়াতের সাথে জোটের সিদ্ধান্ত হয়নি, সংস্কারের পক্ষে না থাকলে জোটে যাওয়া সম্ভব নয়। বললে এটা ভালো, জুলাই সনদের পক্ষে আমরা জনমত তৈরি করার চেষ্টা করছি, যে জুলাই সনদের পক্ষে, সংস্কারের পক্ষে যাতে জনগণ থাকে, তরুণরা থাকে। জুলাই সনদে যদি নোট অফ ডিসেন্ট থাকে, সবগুলো দলের নোট অফ ডিসেন্ট রয়েছে, আমাদেরও 2-1টা ইস্যুতে নোট অফ ডিসেন্ট আছে, তাহলে আসলে কোনো জিনিসই তো আসলে বাস্তবায়ন হবে না। নোট অফ ডিসেন্ট তার একটা সিদ্ধান্ত গ্রহণের পরে তার বিরোধিতা ছিল, সেই ঐতিহাসিক ডকুমেন্টেশনের জায়গা থেকে সেটা রাখা হয়েছে, কিন্তু এটা আসলে গণভোটে এটার কোনো ইফেক্টিভনেস থাকবে না। নিরাপত্তার স্বার্থে এবার জানুয়ারিতে নয়, নির্বাচনের পর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। আজ সচিবালয়ে জুবায়ের ও সাদপন্থী উভয়ের সাথে সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান ধর্ম উপদেষ্টা। জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে। আগামী 7ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে 10 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দিবসটি পালন উপলক্ষে যৌথ সভা শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল ও নৈরাচার সৃষ্টি করার জন্য পায়তারা চলছে, কিন্তু বাংলাদেশের জাতীয়তাবাদী দর্শন কখনো পরাজিত হতে পারে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিবসটি যথাযথ মর্যাদায় পালনের জন্য বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। এ সময় বিএনপির কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচি নিয়েছি। এই কর্মসূচিতে 5 নভেম্বর থেকে 13 নভেম্বর পর্যন্ত, 7ই নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ওই দিন সকাল 6টায় নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সহ সারা দেশে
দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে। 2 নম্বরে দিবসটি উপলক্ষে 7 নভেম্বর সকাল 10টায় দলের জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মী মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন ও ফাতিহা পাঠ করবেন। এই দিবসটি উপলক্ষে বিএনপির উদ্যোগে 7 নভেম্বর ঢাকা মহানগরের উদ্যোগে শুক্রবার বেলা 3টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি অনুষ্ঠিত হবে। ওই দিনই সারা দেশে বিএনপির উদ্যোগে জেলা উপজেলা পর্যায়ে র্যালি অনুষ্ঠিত হবে। 12 নভেম্বর 2025 বুধবার চিল মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় আয়োজন নতুন কুড়ি। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই প্রতিযোগিতা শুধু শিল্পী খুঁজে বের করেননি, গড়ে তুলেছেন দেশের সাংস্কৃতিক ভবিষ্যৎও। 2025 সালে নতুন কুড়ির বহুল প্রতীক্ষিত ফাইনাল শুরু হয়েছে গতকাল। বাংলাদেশ টেলিভিশনে চলছে চূড়ান্ত ফাইনাল প্রতিযোগিতা। বিস্তারিত জানাচ্ছেন শাবনাজ স্মৃতি। দেশজুড়ে অডিশনের মধ্য দিয়ে শুরু হয়েছিল এ বছর নতুন কুড়ির পথ চলা। সারা দেশের হাজারো প্রতিভাবান শিশু কিশোর অংশ নেয় এই প্রতিযোগিতায়। নাচ, গান, অভিনয়, আবৃত্তি, কৌতুক, হামনাথ সহ 12টি বিষয়ে দেখিয়েছে নিজেদের মেধা আর মনন। এই জার্নিটা একটু কঠিন ছিল, কিন্তু এই জার্নি থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। গানের যাত্রা আমার মার কণ্ঠ থেকে, কারণ ছোটবেলা থেকে আমি আমার মার গান শুনতে শুনতেই সেই গানটা আমার ভিতরে হয়ে গেছে। এবার সেই জন্যই আমি মনে হয় এত ভালো গান করি। অনেক ভালো লাগছে, অনেক বন্ধুদের সাথে পরিচয় হয়েছে, বিচারকদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি, অনেক গল্প শেখা হয়েছে, খুব ভালোই লাগছে সব মিলিয়ে। সারা জীবন সঙ্গীত নিয়েই থাকতে চাই। দিনের অধিকাংশ সময় সঙ্গীতকে দেওয়ার চেষ্টা করছি, রেয়াজ করছি বেশি করে, এবং কম্পোজিংটাকেও সাথে রাখতে চাই এবং মিউজিক ডিরেক্টর হতে চাই। খুবই ভালো লাগছে, এত দূরে আসতে পেরেছি, আর কনফিডেন্সটা আরও বেড়ে গেছে যে আমি এত দূর পর্যন্ত এসে পড়েছি, তাহলে আমি আরও সামনে এগোতে পারবো। ফাইনাল পর্বের দ্বিতীয় দিনে লোকসঙ্গীত, নজরুল সঙ্গীত, দেশাত্মবোধক গান, সাধারণ নৃত্য, গল্প বলায় মোট 31 জন প্রতিযোগী অংশ নেয় মঞ্চে। প্রথম থেকে এই পর্যন্ত জার্নিটা একটু দৌড়াদৌড়ি, দৌড়ঝাঁপ একটু তো হচ্ছেই। তারপরে প্রতিটা রাউন্ডে যখন আমার মেয়ে ভালো করছে, তখন আর সেই ক্লান্তিটা, সেই কষ্টটা আর থাকছে না। পড়াশোনার পাশাপাশি এই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসটা সম্পূর্ণ বাবা মার জন্য বোনাস, ওরা যা করতেছে। তারপরেও এ পর্যন্ত আসছে, এটাই অনেক আনন্দের। এই ধাপটা একটু কঠিন, কারণ প্রত্যেকেই অনেক ভালো। আমি মা হিসেবে অনেক খুশি যে ও এই পর্যন্ত আসতে পেরেছে। এত যে প্রতিযোগীকে পিছনে ফেলে এসেছে, তারাও কিন্তু অনেক প্রতিভাবান। তা আমি বলবো যে তাদের সঙ্গে আমার মেয়ে লড়াই করতে করতে এত দূর পর্যন্ত এসেছে, এটাকে আমি সৌভাগ্যবান মনে করছি। গ্রুমিং পর্ব ও সেরা 10-এ উত্তীর্ণ হয়ে এবার শিশু কিশোররা এসেছে ফাইনাল লড়াইয়ে। এমন প্রস্তুতিতে শিশুদের পাশে ছিলেন দেশের খ্যাতনামা শিল্পী, অভিনেতা ও বিচারকরা। তারা বলছেন নতুন কুড়ির শিশু কিশোররা দেশের সাংস্কৃতিক অঙ্গনে দারুণ ভূমিকা রাখবে। স্বশিক্ষায় বড় করবার জন্য যেই প্রোগ্রামগুলো প্রয়োজন বিটিভি শুরু থেকেই করে আসছে, তার মধ্যে অন্যতম হচ্ছে নতুন কুড়ি। এবং আমি চাই প্রত্যেক বছরে নতুন কুড়ি শত শত শিল্পীকে আবিষ্কার করবে জেলা পর্যায়ে, গ্রাম পর্যায়ে। তাহলে আমাদের সংস্কৃতি বেঁচে থাকবে এবং আজকে শিশুরা আগামী দিনে ভবিষ্যৎ হয়ে বেঁচে থাকবে এই বিটিভির এই নতুন প্ল্যাটফর্মে। আমার মনে হয় যে বিটিভির সিগনেচার আইটেম হচ্ছে নতুন কুড়ি। সো এটাতে ইনভলভড হতে পেরে আমি আনন্দিত এবং ভাগ্যবান মনে করছি। এই গল্প বলার ভেতর দিয়ে আমাদের শিশুরা তাদের জীবনের একটা নতুন গল্প তৈরি করলো, যে গল্প ওদের জীবনকে পাল্টে দেবে। নতুন কুড়ি এটা কিন্তু কেবল প্রতিযোগিতাই নয়, প্রতিযোগীদেরকে শিল্পী হিসেবে তৈরি করছে নতুন কুড়ি, এবং একটা ভবিষ্যৎ স্বপ্ন সবই কিন্তু ভেতরে দিয়ে দিচ্ছে। এই ফাইনাল পর্বে 12টি বিষয়ে সেরা 5 জন করে মোট 127 জন প্রতিযোগী অংশ নিচ্ছে। প্রতিভা জন্ম নেয় ঘরে ঘরে, সেটি পরিচর্যায় শুধু দরকার একটি সঠিক মঞ্চের, আর সে মঞ্চের নাম নতুন কুড়ি। কারণ নতুন কুড়ির এই মঞ্চ থেকে উঠে আসবে আগামী দিনের তারকা, তাদের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশের সাংস্কৃতিক অগ্রযাত্রা। শাবনাজ স্মৃতি, বিটিভি নিউজ, ঢাকা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ইউনিট এখনও ডেঙ্গু রোগীতে ভরপুর। প্রতিদিন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে হাসপাতালের অ্যাকিউট মেডিসিন ইউনিটে। তবে নগরে রোগী বেশি হলেও উপজেলাগুলোয় কমে এসেছে ডেঙ্গু রোগী। মশাবাহিত রোগ থেকে রক্ষা পেতে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি ঘুমানোর সময় মশারি ব্যবহার সহ স্বাস্থ্যবিধি মানার পরামর্শ চিকিৎসকদের। বিস্তারিত সুরেশ কুমার দাসের প্রতিবেদনে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাকিউট মেডিসিন ইউনিট নভেম্বর মাসেও ডেঙ্গু রোগীতে ভরপুর। প্রতিদিন 10 জনের বেশি রোগী ভর্তি হচ্ছে এই ইউনিটে। এর বাইরেও ডেঙ্গু রোগীদের চিকিৎসা ও ওষুধ দিয়ে বাসায় থাকার পরামর্শ দিয়ে থাকেন অ্যাকিউট মেডিসিন ইউনিটের চিকিৎসকগণ। সকাল থেকে আনুমানিক 9টা থেকে 10টা রোগী ভর্তি হয়েছে, তার মধ্যে অ্যারাউন্ড 5 থেকে 6টাই ডেঙ্গু রোগী ছিল। আমাদের গত 3-4 মাস থেকে আমরা খেয়াল করছি ডেঙ্গু রোগী ফ্লো যথেষ্ট বেশি। প্রতিদিনই আনুমানিক 10টা থেকে 12টা ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে। ইমার্জেন্সি হয়ে আমাদের কাছে ডেঙ্গু রোগীগুলো আসে। তো এই বছর দেখা যাচ্ছে শুরু থেকেই এটার ফ্লোটা অনেক বেশি। প্রতিদিন 14 থেকে 15টা রোগী আমাদের কাছে আসে, তার মধ্যে 9টা থেকে 10টা রোগী ভর্তি না দিলেই নয়। আমরা ডেঙ্গু রোগী ট্রায়াজ করে থাকি ওয়ার্নিং সাইনের উপর ভিত্তি করে, শ্বাসকষ্ট আছে কি না বা কোনো রকম হ্যামোরেজের কোনো ফিচার্স আছে কিনা তার উপর ভিত্তি করে আমরা ডেঙ্গু রোগীগুলো ভর্তি দিয়ে থাকি। যদি দেখি পেশেন্ট স্টেবল, তাহলে আমরা তাদেরকে উপদেশ দিই তারা যেন বাসাতেই চিকিৎসাটা নেয়। সর্বশেষ 24 ঘন্টার তথ্যে আজকে চট্টগ্রাম নগর ও জেলায় 41 জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। উপজেলার পাশাপাশি চট্টগ্রামের জেলাগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা কমে আসছে। গত বছরের তুলনায় এবছর চট্টগ্রামের ডেঙ্গু রোগী কম। একই সাথে মৃত্যুর হারও কমেছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সিটি কর্পোরেশন এবং উপশহর এলাকাগুলোতেই কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি। কুমিল্লা 12 জন, চাঁদপুরে 13 জন এবং চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় 11 জন ডেঙ্গু রোগী গত 24 ঘন্টায় পাওয়া গেছে। পুরো বছরের হিসাব নিই, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় 1400 রোগী এখানে চিকিৎসা নিয়েছেন। কক্সবাজারে প্রায় 1100 রোগী চিকিৎসা নিয়েছেন। চাঁদপুরে 1500 রোগী চিকিৎসা নিয়েছেন। এইভাবে আমরা যদি জেলা ওয়াইজ দেখি, তবে সর্বোচ্চ রোগী আমাদের চট্টগ্রাম জেলাতে আমাদের রোগীর সংখ্যা বেশি। সেপ্টেম্বরে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ছিল 935 জন, অক্টোবরে বেড়ে হয়েছিল 990 জন, নভেম্বরের 2 দিনে রোগীর সংখ্যা 87 জন। সুরেশ কুমার দাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। এবার আন্তর্জাতিক সংবাদ। আফ্রিকার দেশ নাইজেরিয়াতে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, দেশটিতে খ্রিস্টানদের বিরুদ্ধে হত্যাযজ্ঞ চলছে। শনিবার এক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে ট্রাম্প বলেছেন, যদি নাইজেরিয়া সরকার খ্রিস্টান হত্যা চলতে দেয় তাহলে ব্যবস্থা নিতে মার্কিন প্রতিরক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছেন তিনি। প্রতিরক্ষা দপ্তরকে সম্প্রতি যুদ্ধ মন্ত্রণালয় নামে নামকরণ করেছেন ট্রাম্প। এই হুমকির প্রতি নাইজেরিয়া সরকার তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি। সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের ডানপন্থী আইন প্রণেতা ও অন্যান্য প্রভাবশালী ব্যক্তিত্বরা দাবি করেছেন যে নাইজেরিয়ায় সহিংসতা একটি খ্রিস্টান গণহত্যা চালানোর অংশ। মানবাধিকার সংস্থাগুলো নাইজেরিয়া সরকারকে দেশটির অস্থিরতা সামাল দিতে আরও সক্রিয় হবার আহ্বান জানিয়েছেন, যেখানে বোকো হারাম সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর হামলায় বহু মানুষ নিহত হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলেন, খ্রিস্টান গণহত্যার দাবি মিথ্যা। ট্রাম্পের হুমকির কয়েক ঘণ্টা আগে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলো আহমেদ তিনুবু এক বিবৃতিতে বলেন, তার সরকার বিশ্বাস ও অঞ্চলের ভিন্নতার তোয়াক্কা না করে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের চ্যালেঞ্জ মোকাবেলা করছে। খ্রিস্টানদের বিরুদ্ধে গণহত্যার সমালোচনা করে ট্রাম্প তার সামাজিক মাধ্যম পোস্টে লিখেছেন, যুক্তরাষ্ট্র অবিলম্বে নাইজেরিয়ার সব ধরনের সাহায্য বন্ধ করবে। দীর্ঘ বার্তায় ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র সম্ভবত ওই লাঞ্ছিত দেশে বন্দুক হাতে ঢুকে ইসলামী সন্ত্রাসীদের পুরোপুরি নিশ্চিহ্ন করবে, যারা এই ভয়াবহ নৃশংসতা চালাচ্ছে। আমরা আক্রমণ করলে তা হবে দ্রুত, নির্মম এবং চূড়ান্ত।
ঠিক যেমন সন্ত্রাসী গুন্ডারা আমাদের প্রিয় খ্রিস্টানদের উপর আক্রমণ করে। নাইজেরিয়ায় উগ্র ইসলামপন্থীদের হামলায় খ্রিস্টান ও মুসলিম উভয়ই আক্রান্ত হয়েছে। দেশটির সহিংসতার পেছনে নানা কারণ রয়েছে। কিছু হামলা ধর্মীয় উদ্দেশ্যমূলক, কিছু সংঘর্ষ কৃষক ও রাখাল সম্প্রদায়ের মধ্যে সীমিত সম্পদ নিয়ে বিরোধ থেকে উত্থিত, পাশাপাশি জাতিগত ও সাম্প্রদায়িক উত্তেজনাও রয়েছে। যদিও খ্রিস্টানরা লক্ষ্যবস্তু হয়েছে, তবে অধিকাংশ ভিকটিম মুসলিম। যুদ্ধবিরতির পর গাজায় UNRWA কিছু স্কুল খুলে দিয়েছে। 2 বছর পর শ্রেণীকক্ষে ফিরছে গাজার শিশুরা। UNRWA প্রধান ফিলিপ লাজারিনি মঙ্গলবার এক্সে জানান, ইতিমধ্যেই 25,000-এর বেশি শিক্ষার্থী সংস্থার অস্থায়ী শিক্ষা কেন্দ্রে যোগ দিয়েছে। আরও 3 লাখ শিক্ষার্থী অনলাইনে ক্লাস করবে। আরও জানাচ্ছেন কাজী শারমিন ইসলাম মেধা। 2 বছর পর স্কুলে ফিরতে শুরু করেছে গাজার শিশুরা। যুদ্ধবিরতি শুরুর পর গাজার কিছু স্কুল পুনরায় খুলে দিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা UNRWA। ধীরে ধীরে শ্রেণীকক্ষে ফিরছে শিশুরা। We couldn't go to school for 2 years, but now we can start lessons again. I love learning. UNRWA প্রধান ফিলিপ লাজারিনি মঙ্গলবার এক্সে জানান, 25,000-এরও বেশি শিক্ষার্থী সংস্থার অস্থায়ী শিক্ষা কেন্দ্রে যোগ দিয়েছে। আরও 3 লাখ শিক্ষার্থী অনলাইনে ক্লাস করবে। গাজার মধ্যাঞ্চলে নুসাইরাত এলাকার পশ্চিমে আল হাসাইনা স্কুলে শনিবার ক্লাস শুরু হয়। তবে পর্যাপ্ত শ্রেণীকক্ষ না থাকায় পাঠদানে কিছুটা সীমাবদ্ধ রয়েছে। শনিবার সকালে স্কুল প্রাঙ্গণে ছাত্রীদের সমবেত হয়ে শরীরচর্চা করতে দেখা যায়। শিক্ষকরা তদারকি করছেন আর শিশুরা একসাথে স্লোগান দিচ্ছে, লং লিভ প্যালেস্টাইন, অর্থাৎ ফিলিস্তিন দীর্ঘজীবী হোক। 2 বছর পর স্কুলে ফিরতে পেরে শিশুরা ছিল উচ্ছ্বসিত। যদিও ক্লাস শুরু হলে প্রায় 50 জন ছাত্রীকে একটি ক্লাসরুমে গাদাগাদি করে মেঝেতে বসতে দেখা যায়। কারোর জন্য ছিল না টেবিল বা চেয়ার। কাজী শারমিন ইসলাম মেধা, বিটিভি নিউজ। সুদানের গৃহযুদ্ধে চমকে দিয়েছে পুরো বিশ্বকে। যে যুদ্ধের একদিকে রয়েছে দেশটির সেনাবাহিনী সুদান আর্মস ফোর্সেস SAF, অন্যদিকে রয়েছে প্যারামিলিটারি গ্রুপ র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF। 2 দলের ক্ষমতা ভাগাভাগি ও সম্পদের নিয়ন্ত্রণের দ্বন্দ্বেই মূলত পুনরায় শুরু হয়েছে এই গৃহযুদ্ধ, যার বলি হতে চলেছে নিরীহ অসহায় মানুষকে। নির্বিচারে চলছে গণহত্যা, সহিংসতা, ধর্ষণ ও লুট। বিস্তারিত সীমা শারমিনের প্রতিবেদনে। ক্ষুধার্ত শিশুর আর্তনাদ, রাতারাতি হাজারো মানুষের হত্যা, যেন রক্তাক্ত শহরে ছেয়ে গেছে লাশের পর লাশ। বর্তমানে এই চিত্র দুনিয়ার নরকে পরিণত করেছে সুদানের আলফাসের শহরকে। দেশের ক্ষমতা দখলকে কেন্দ্র করে 2023 সালের এপ্রিলে সুদানে ভয়াবহ গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। সেনাবাহিনী ও RSF এর মধ্যে সে সময় থেকেই শুরু হয় সশস্ত্র সংঘাত। 2 বছরেরও বেশি সময় ধরে চলমান ওই সংঘাতে সুদান জুড়ে মারা গেছে 1.5 লাখেরও বেশি মানুষ। দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে পুরো দেশে। প্রায় 1.20 লাখ মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। সম্প্রতি পশ্চিম দারফুর অঞ্চলের আলফাসের শহর RSF বাহিনী নিয়ন্ত্রণে নেয়ার পর সেখানে তারা গণহত্যা চালিয়েছে বলেও অভিযোগ উঠেছে। জাতিসংঘের ভাষ্য অনুযায়ী বিশ্বের বৃহত্তম মানবিক সংকট বর্তমানে সুদানে চলছে। 2023 সালের এপ্রিল থেকে নিয়মিত সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে লিপ্ত RSF গত রোববার আলফাসের দখল করে পশ্চিম দারফুর অঞ্চলে সেনাবাহিনীকে তাদের শেষ শক্ত ঘাঁটি থেকে তাড়িয়ে দেয়। আলফাসেরে সেনাবাহিনীর পতনের পর থেকে মৃত্যুদণ্ড, যৌন সহিংসতা, ত্রাণকর্মীদের ওপর আক্রমণ, লুটপাট ও অপহরণের খবর পাওয়া যাচ্ছে এবং যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন। সুদানে এখন যে গৃহযুদ্ধ চলছে তার শুরুটা হয়েছিল 2019 সালে 3 দশক ধরে প্রেসিডেন্ট থাকা ওমর আল বশিরকে ক্ষমতাচ্যুত করার মধ্য দিয়ে। 1989 সালে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে সুদানের ক্ষমতায় আসা ওমর আল বশিরকে পদ থেকে সরাতে 2019 সালে সুদানে বিপুল মাত্রায় বিক্ষোভ হয়। তার ধারাবাহিকতায় সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্টের পতন ঘটায়।
বিক্ষোভের মুখে সেনাবাহিনী ও বেসামরিক প্রশাসনের যৌথ উদ্যোগে সরকার প্রতিষ্ঠা হয়, কিন্তু 2021 সালের অক্টোবরে আরেকটি অভ্যুত্থানে ওই সরকারও ক্ষমতাচ্যুত হয়। ওই অভ্যুত্থানের পেছনে মূলত সেই দুজন ব্যক্তি ছিলেন, তারাই সুদানের চলমান সংঘাতের পেছনে রয়েছেন। তারা হলেন জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান এবং জেনারেল মোহামেদ হামদান দাগালো। সীমা শারমিন, বিটিভি নিউজ। শেয়ার বাজারের খবর। সপ্তাহের শুরুতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গা ভাব বিরাজ করছে। আজ শেয়ার লেনদেন কম হলেও মূল্যসূচক বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 14,313.57, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 0.19 ভাগ বেশি। এছাড়া সিএসি 30-এর মূল্যসূচক দাঁড়ায় 12,671.13, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 0.15 ভাগ বেশি। আজ 186টি কোম্পানির 18,59,663টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 16,51,76,000 টাকারও বেশি। এর মধ্যে 92টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 61টির কমেছে এবং 33টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3.2 ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 5.7 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5:58 এবং সূর্যাস্ত 5:14। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে ভোর 5:19, ভাটা বেলা 11টায়। পরবর্তী জোয়ার শুরু হবে সন্ধে 5:35 এবং ভাটা রাত 11:26।